Hello everyone, hope you are doing very well. This is Ujjwal Paul and you are watching Gurukul Institute of Learning, powered by the English Babu. এবং আমরা এখানে সবাই মিলে আজকে এক জায়গায় হয়েছি একটি বিশেষ কারণে। আশা করছি সবাই আপনারা ক্যাপশন বা থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে আমরা এখানে আজকে আমরা একটা ভিডিও শ্যুট করছি। জানি না এটা আমাদের প্রথমবার করছি আর কি, আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স। এটা একটা ইনফরমেটিভ ভিডিও বলবো নাকি ইন্টারভিউ বলবো নাকি আমাদের সবার সাফল্যের একটি কাহিনীর সামান্য একটি তথ্যচিত্র বলবো, কি বলবো আমরা নিজেরাও কনফিউজড। তো যাই হোক না কেন, 2024-এর এএনএম অ্যান্ড জিএনএম এন্ট্রান্সের যে পরীক্ষাটা হয়েছিল, তো তাদের মধ্য থেকে যারা যারা আমাদের সংস্থা থেকে সাকসেসফুল ক্যান্ডিডেট হয়েছে তাদের মধ্যে থেকে দুজনকে আমরা আজকে পেয়েছি। আরও 2-3 জন আছে, বাট তারা ব্যস্ততার কারণে আসতে পারেনি। তাদেরকে নিয়ে আমরা অন্য একটা সময় বসবো, প্লাস হয়তো কিছু অনলাইন ইন্টারভিউস পরে হবে। তো আমাদের সাথে আছেন, প্রথমেই আমরা স্যারদেরকে একটু ইন্ট্রোডিউস করিয়ে দিই। ডান দিকে আছেন সাগর স্যার, সবাই চেনেন, আমাদের ম্যাথ ফ্যাকাল্টিস। তারপরে আছেন হচ্ছে শাওন স্যার। শাওন স্যার একটু হাই বলে দিন। নমস্কার সবাইকে। আচ্ছা, নমস্কার। আচ্ছা, এবং সবথেকে গুরুত্বপূর্ণ অতিথি আজকে আমাদের যারা আছে বলবো, এখন তো সম্মান বেড়ে গেছে। আচ্ছা, তো যাই হোক, প্রথমে আছে হচ্ছে তনুশ্রী। তনুশ্রীর র্যাঙ্ক কত তনুশ্রী? 583। এটা হচ্ছে জেএনএম র্যাঙ্ক, তাই তো? 583। আর তোমার কোন কলেজ হয়েছে? এসএসকেএম। ওকে। তারপরে আছে হচ্ছে রুমানা। রুমানা র্যাঙ্ক কত? 1468। কোন কলেজ? এসএসকেএম। আচ্ছা, তাহলে আর আমাদের আরও 2-3 জন হয়েছে। একজন হচ্ছে সাগর দত্ত মেডিকেল কলেজ, একজন গান্ধী মেমোরিয়াল, আর মেবি থার্ড কাউন্সিলিংয়ে মপ রাউন্ড আরও 2-1 হয়ে যাবে। তো যেহেতু এদের সোমবার থেকে, মানে সোমবার তারিখটা বলো, সেকেন্ড অফ ডিসেম্বর থেকে যেহেতু ক্লাস শুরু, ওদের সময় ম্যানেজ করা একটু কঠিন হয়ে যাবে এরপরে। তো আমরা ঠিক করলাম যে এর মধ্যেই আমরা একটু কাজ সেরে নিই। তো যাই হোক, আর 5টা সাধারণ ওই স্বপ্ন দেখা মেয়ের মতো এরাও আমাদের কাছে গত বছর এসেছিল পুজোর আগে, যে স্যার এনএম জিএনএমের আমরা কোচিং করতে চাই, তো আমরা কি করব, ইচ্ছে তো আছে নার্স হওয়ার। এবং কোইন্সিডেন্সলি আমরাও প্রথমবার আমরা শুরু করছিলাম আর কি যে এনএম জিএনএম পড়ানো, কারণ গুরুকুল স্টেপ লার্নিংয়ের জন্মই তো গত বছর বা পথ চলা শুরু। তো প্রথম দিকে সত্যি কথা বলতে আমরাও খুবই যে ওভার কনফিডেন্ট ছিলাম তেমনও না, বাট উই আর নট ট্রাইং আওয়ার লেভেল বেস্ট। আমরা খুব করে চেষ্টা করছিলাম যে ওদেরকে সঠিক গাইডেন্সটা দেওয়ার, সেটা প্রত্যেকটা টিচার হোক। আজকে শুভজিৎ স্যার এখানে নেই, সম্রাট স্যার নেই, আমাদের কেমিস্ট্রি ফ্যাকাল্টিস, আমাদের ফিজিক্স ফ্যাকাল্টিস, কিন্তু সবাইকে নিয়ে বসতে গেলে সত্যি আমরা হয়তো ভিডিওটা কীভাবে কী করবো না করবো এটা বুঝে উঠতে পারছিলাম না। সুতরাং সম্রাট স্যার আর শুভজিৎ স্যার আপনাদের কাছে খুবই দুঃখিত, আপনাদেরকে জানাতে পারিনি। অন্য কোনো সময় অবশ্যই আমরা বড় করে সামনের বছর প্রোগ্রাম করব, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত, কিছু মনে করবেন না, ক্ষমা চেয়ে নিচ্ছি। তো ওরা এসেছিলো আমাদের কাছে এবং এর পিছনে অনেক ব্যাপার স্যাপার আছে। আমরা নতুন ছিলাম, প্রথমে হয়তো ওদেরকে ভরসা করতে একটু ওদের সমস্যা হচ্ছিলো যে স্যাররা কী করবেন না করবেন, বাট আমরা চেষ্টা করে গেছি প্রত্যেকটা দিন ওদেরকে সঠিকভাবে গাইড করার, যেভাবে করলে হয়। এবং আজকে রেজাল্ট আপনাদের সামনে। যদি বলি যে এই শেষমেশ 22-23 জন কন্টিনিউ করেছিল, এবছর যেহেতু কাট অফটা একটু হাই গেছে, সেরকম হাই কাট অফ না গেলে যদি গত বছরের মতো কাট অফ যেত, শিওরলি আমাদের প্রায় 10-এর কাছাকাছি আমাদের সুযোগ থাকতো 22 জনের মধ্যে। এবং যদি আমি সাকসেস ওই পার্সেন্টেজ রেশিও করি, তাহলে এটা একটা হিউজ সাকসেস। তবুও আমরা আশা করছি যে 5 থেকে 6 জন, আমাদের 4 জন তো ইতিমধ্যে সিলেক্টেড, মানে অ্যাডমিট হয়ে গেছে, ভর্তি অ্যাডমিশন প্রসিডিউর কমপ্লিট তাদের। আরও জন এক্সপেক্ট করছি আমাদের নেক্সট কাউন্সিলিংয়ের বা রাউন্ডগুলোতে। তো 22-23 জনের মধ্যে 6 থেকে 7 জন চান্স পাওয়ানো খুব একটা মুখের কথা নয়। তো এক এক করে আমরা প্রত্যেকের কাছে তাদের পড়াশোনার কী প্ল্যানিং ছিল, আমরা কি পড়িয়েছি না পড়িয়েছি, এগুলো আমরা শুনবো। তো প্রথমেই আমরা আগে স্টুডেন্টের কাছ থেকে রিভিউজ নেব এবং তারপরে আমরা আস্তে আস্তে শুনবো হচ্ছে স্যারেদের মন্তব্য, তাদের কি এক্সট্রা কী ছিল না ছিল আস্তে আস্তে। তো যদিও বিষয়টা আমাদের জন্য সবার জন্য প্রথমবার, কাজেই কোথাও একটু গোলমেল হতে পারে, সেটা আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন, এই আর কি। তো যাই হোক, প্রথমেই আমি তনুশ্রীর কাছে যাবো। তনুশ্রী, প্রথম প্রশ্ন একদম যে ওয়াই নার্সিং, অন্য কোনো লাইন কেন নয়?
লাইক আমি একটু শেষ করে নিই, ধরো তোমার অন্যান্য বন্ধু বান্ধবী কেউ অনার্স পড়ছে, কেউ এই করছে এই করছে তাই করছে, এবং সবাই সবার মতো করছে। আই হোপ যে সবাই সাকসেস হোক তার নিজের ইয়েতে। কিন্তু তুমি মেবি তোমার একটা সেকেন্ড অ্যাটেম্প ছিল, তো তুমি কেন প্রথমবার ফেল হওয়ার পরেও আবার সেকেন্ড অ্যাটেম্প দেওয়ার জন্য ইয়ে করলে? এবং এই প্রশ্নটা আমি দুজনকেই করবো, রুমানা এবং তনুশ্রীকে। প্রথমে তনুশ্রী বলবে, তারপর রুমানা বলবে, এবং তুমি মাইকটা নিজের কাছেই নিয়ে রাখো। আমি হচ্ছে বায়োসায়েন্স নিয়ে ভর্তি হয়েছিলাম। দিদি বলেছিল যে বায়োসায়েন্সটা নিয়ে, সায়েন্সটা পিওর সায়েন্স নিয়ে, হ্যাঁ 11-12 বায়োসায়েন্সটা নিয়ে তো টানতে সুবিধা হবে। এমনি আমার ফিজিক্স কেমিস্ট্রির বেস অতটা ভালো ছিল না, বায়োলজিটা ভালো ছিল। বায়োলজিতে আমি এইচএস তো হাইস্ট পেয়েছি স্কুল থেকে। বায়োলজিটা ভালো ছিল, ভালো লাগতো। বায়োসায়েন্সটা নিয়ে ভর্তি হলাম। তারপরে ইচ্ছা ছিল যে যেহেতু বিএসসি বা মেডিকেলে বসতে পারবো না, জিএনএমটাই ভর্তি হব। তো জিএনএম পরীক্ষা দিয়েছিলাম 2023-এ। পরীক্ষা হওয়ার এইচএসের পর 2023-এ ওটা ভেবেছিলাম যে দেবো। তো এমনি প্রিপারেশন নিচ্ছিলাম বাড়িতে একটা দুটো বই কিনে, তার মধ্যে এরকম কোচিংয়েরও সন্ধান করছিলাম। এবার হঠাৎ করে বাবা মারা যায় তখন, সেইবার পরীক্ষাটা একেবারেই বাজে হয় আমার। মানে 30,000-এর মতন র্যাঙ্ক চলে এসেছিলো সেইবার। মানে বাবার যেদিন কাজ পড়েছিল শ্রাদ্ধে, সেই দিনই আমার পরীক্ষার ডেট পড়েছিল। এবার তাও পরীক্ষা দিতে গেছিলাম, তো পরীক্ষাটা খারাপ হয় খুব, 30,000 মতন র্যাঙ্ক চলে আসে। তো আমি কাউন্সিলিং আর করাইনি, কারণ ওই র্যাঙ্কে কাউন্সিলিং করিয়ে কোনো লাভও নেই। তারপর এরকম কোচিংয়ে খোঁজ করছিলাম, তা আমাদের একটা বান্ধবী বলে যে এরকম একটা স্যার কোচিং খুলবে। তো আমি স্যারকে ফোন করেছিলাম, আমি করেছিলাম প্রথম ফোন স্যারকে। তারপর স্যার বলে হ্যাঁ একদিন তোমরা আসো সবাই মিলে। তো সবাই মিলে আসি স্যারের কাছে, তারপরে ব্যাচটা শুরু করি। তারপরে স্যারদের পড়ানো ভালো লাগে। এবার স্যার তুমি নার্সিংটা কেন চুজ করছো? মানে অন্যান্য প্রফেশন বাদে নার্সিং কেন স্যার তোমার কাছে মনে হয়েছে? না, আমার ইচ্ছা ছিল মেডিকেল প্রফেশনে যাবো, এটা ইচ্ছা ছিল। কারণ দিদিও ল্যাব টেকনিশিয়ান করছে, তো ও যেহেতু মেডিকেল প্রফেশনে আছে, আমার ইচ্ছা ছিল যে আমি মেডিকেল প্রফেশনেই যাব। আর কলেজের দিকে আমার একদমই ইচ্ছা ছিল না। কলেজে যে যারা জুনিয়র বা যারা নতুন দেখবে, তাদের প্রথম প্রশ্ন মনে যেটা আসবে যে অন্যান্য প্রফেশন বা লাইক অন্যান্য স্ট্রিমে যে পড়াশোনা এখন চলছে, সেগুলোর থেকে নার্সিং করাটা কেন অনেকটা নিরাপদ? যদি আমি ক্যারিয়ার ওয়াইজ বলি, এখানে সিকিউরিটি কী কী আছে, তো সেটা নিশ্চয়ই তোমরা কিছু আন্দাজ করেছো। না, আমার হচ্ছে কলেজে আমি ভর্তি হয়েছিলাম, তো গৌরডাঙ্গা কলেজে ভর্তি হয়েছিলাম। এবার সবাই যেন বলছিল যে একেবারে কলেজ ছেড়ে দেওয়াটা, আপনারাও বলছিলেন, সবাই বলছিল, কলেজের স্যাররাও বলছিল যে এদিকে তো কোনো সিকিউরিটি নেই, মানে যে তুমি পাবে এরকম তো কোনো গ্যারেন্টি নেই। তাহলে হ্যাঁ, এবার যেরকম শুধু কলেজে অনার্স করে বা ওরকম করে তো কিছুই হবে না। এবার সবাই বলছিল, তো কলেজটাও টানার চেষ্টা করছিলাম। কিছু হবে না এটা বলাটা মানে অনেকটা লেংদি একটা প্রসেস ব্যাপার, লোকে হয়তো ভালো নিতে পারে। আর পার্সোনালি আমি একটু বলিনি, হয়তো তনুশ্রী পুরোটা গুছিয়ে বলতে পারছে না। বিষয়টা হচ্ছে প্রত্যেকে প্রফেশনে হবে, কিছু না কিছু করলে অবশ্যই হবে। হ্যাঁ, কিন্তু মানে নার্সিং যেরকম সেরকম অবশ্যই হবে। অনার্স করে এমএ মানে বিএসসির পর এমএসসি করলে কাউন্ট করতে পারেন অ্যাকচুয়ালি। আচ্ছা সরি, আমরা যদি মানে নার্সিংটা নিয়ে যদি একবার আমরা ক্র্যাক করে যদি কলেজে অ্যাডমিশনটা হয়ে যায়, দেন আলাদা করে নার্সিংয়ের কোনো আর চাকরির পরীক্ষা সার্ভিসের সময় পরীক্ষা দেওয়া লাগে না। সো ইট ইজ ইজিয়ার টু গেট আ জব। যদি আমি নার্সিংটা করি, এর কম্পিটিশনটা অনেকটা কমে আসে। এবং শুধুমাত্র তো ওই সরকারি মানে হাসপাতালে চাকরি পেতে হবে তেমন তো নয়, প্রচুর নার্সিং হোমস আছে যেগুলো কর্পোরেটস আছে, যেখানে আমরা ইজিলি কিছু না কিছু করে খেতে পারি, অ্যাটলিস্ট আমাদের ব্রেড এন্ড বাটার আর্ন করতে পারি। হ্যাঁ, ওটাই যে অন্যান্য কম্পিটিটিভ এক্সামে এখন যেরকম ভাবে বেড়ে গিয়েছে কম্পিটিশনটা, অন্যান্য ডাব্লিউবিপি কেপি বলুন বা যে আরও যেগুলো, ওগুলো আমি ফর্মও ফিল আপ করেছিলাম, বাট ওগুলোতে যে লেভেলের মানে কম্পিটিশন বেড়ে গেছে, সেখানে আমার মনে হয়েছে যে আমি 1 বছরের মধ্যে এটা ক্র্যাক করে ফেলতে পারবো এবং করলে যথেষ্ট ভালো হবে ওটা। তাই জন্য আমি এটার জন্য পড়াশোনা করলাম। এবং লাস্টের দিকে কলেজে আমি পুরোপুরি ছেড়েই দিয়েছিলাম, কারণ ওর টানতে পারছিলাম না। আর স্যাররা প্রথম থেকেই খুব প্রেশার দিয়ে পড়াশোনা করিয়েছেন, এবং সেটা যদি নিতে পারে সবাই, তাহলে প্রথম থেকেই খুব ভালো, তাহলে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তনুশ্রীকে থ্যাংক ইউ। তারপরে আমি আসবো যে রুমানার কাছে। রুমানার কাছে ব্যাপারটা একটু অন্যরকম, আশা করি স্যারও এগ্রি করবে, তাই তো? হ্যাঁ, রুমানা হচ্ছে আমাদের এই কারেন্ট ইয়ারের, মানে তনুশ্রী হচ্ছে 2023-এ একবার দিল, দেন 2024-এ, আর রুমানার হচ্ছে দিস ফার্স্ট অ্যাটেম্প। তো রুমানা বলতে গেলে আমাদের কাছে একটা এক্সট্রাঅর্ডিনারি স্টুডেন্ট। তো একদিন ক্লাসের মধ্যে হঠাৎ করে রুমানাকে আমি বলছিলাম, রুমানা তুমি দেখো এইবার কী হয়, তোমার যদি এইবার নাও হয় শিওর শট তোমার নেক্সট বার 25-এ আমার চান্স করিয়ে দেবো, মানে করিয়ে দেবো ইন দ্য সেন্স মানে হয়ে যাবে। বাট রুমানা বললো যে স্যার
আমি এইবারই পাবো, মানে ওর পড়াশোনাটা এতটাই শি ওয়াজ সো কনফিডেন্ট এবং প্রচণ্ড হার্ডওয়ার্কিং ছিল। তো রুমানা, প্রথম প্রশ্ন তোমাকে আমি প্রথমবার ওই একটাই প্রশ্ন করবো যে কেন তুমি, আমি যদি ভুল কিছু না বলে থাকি, যে তুমি একটি মুসলিম ব্যাকগ্রাউন্ড থেকে আসছো, তো সেই ব্যাকগ্রাউন্ড থেকে এসে হঠাৎ করে বেরিয়ে নার্সিংয়ের মতো চ্যালেঞ্জিং জবের জন্য প্রিপারেশন নেওয়া, এবং কেন এটা তুমি করতে চাইছো, এবং তার পাশাপাশি কেন গুরুকুলের প্রতি তুমি ভরসা করেছো, এই দুটো প্রশ্ন তোমাকে আমি একসাথে করবো এবং তুমি একটু একসাথে উত্তরটা দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? মাইকটা ধরো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, জাস্ট এখন জেনারেল লাইনে পড়াশোনা করে তো মানে সেরকম কিছু হবে না, আর এটা অনেকটা লেন্দি প্রসেস, মানে যদি চাকরি পাওয়া যেতে পারে কিন্তু সেটা অনেক মানে টাইম লাগবে, আর যাদের মানে ফ্যামিলির কন্ডিশন অতটা ভালো না তাদের পক্ষে অতটা টানাটা মানে সম্ভব না। আর আমারও যেহেতু ফ্যামিলির অনেকটা মানে আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়, এবার আমার প্রথম থেকেই ইচ্ছা ছিল যে আমি কোনো মেডিকেল প্রফেশনে যাব। এবার যেহেতু আমার সায়েন্স ছিল না, আমার কমার্স ছিল ব্যাকগ্রাউন্ডে, ওই জন্য আমি কোনো বিএসসিতে বসতে পারিনি। এবার ওই জন্য জিএনএমে ট্রাই করছিলাম। ভাবছিলাম যে ফার্স্ট ইয়ার যদি না হয় তাহলে প্রথমে ভাবছিলাম যে সেকেন্ড অ্যাটেম্প্ট আর একবার চেষ্টা করব। এবার আমি আপনাকেও এসেও বলেছিলাম, তা আপনিও বললেন যে আর একবার হয়তো ট্রাই করা উচিত যদি ফার্স্ট অ্যাটেম্প্টে না পাই। এবার তারপর আবার বাড়ি থেকে বলছিল যে তুমি যদি ফার্স্ট অ্যাটেম্প্টে না পাও তাহলে তুমি প্রাইভেট কোনো কলেজে চলে যেতে পারো। তা এবার জানি না, উপরওয়ালার ইচ্ছা, হয়তো আমি অনেক খেটেছি বা আপনারা অনেক ভালো করে পড়িয়েছেন, ওই জন্য ফার্স্ট অ্যাটেম্প্টে আমার হয়ে গেছে। না, তোমার কি মানে একটা সময় মনে হয়েছিল যে এই অ্যাটেম্পটে আমার হয়ে যেতে পারে? হ্যাঁ, কারণ এখানে আমি যখন পড়লাম তারপরে আমাদের পরীক্ষা পিছিয়ে গেল 1 মাস। ওই 1 মাস আমি বাড়ি মানে রাত দিন এক করে পড়েছি। আমি কখনো ভাবিনি, আমি হয়তো কখনো রাত 4টের সময় ঘুমিয়েছি। মানে এরকম পড়তে পড়তে এক সময় মনে হতো যে এত পরিমাণে খাটছি, হয়তো এর ফলটা আমি নিশ্চয়ই পাবো। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তো মোটামুটি ওদের কাছ থেকে কিছু শুনলাম। এবার আমরা স্যারদের কাছে যাব। এবার প্রথমেই বলছি যে সমস্ত স্যারদেরকে আমরা ডাকতে পারিনি, বিকজ এই শুটিংয়ের একটা প্রবলেমের জন্য এখানে স্পেসটা কম। হোপফুলি সেটা ইন ফিউচার আমরা ঠিক করে নেব। তো প্রথমেই আমরা সাগর স্যারের কাছে যাব। সাগর স্যার হচ্ছেন, আমি কি বলবো, ওই প্রথম নার্সিংয়ের ব্যাচটার হচ্ছে একদম, যদি বলি আমি ইঞ্জিন রুম, সেটা হচ্ছে সাগর স্যার। মানে আমার দায়িত্ব ছিল শুধুমাত্র ওই কথা বলা, ওদেরকে মেন্টালি বুস্ট আপ করা যে পড়তে হবে, পড়ো, অ্যাডমিশন নেওয়া। বাদ বাকি কী নোটস যাবে, কোথা থেকে নোটস কালেক্ট করতে হবে, নোটস কোন ইউনিট যাবে, কোন সাবজেক্টের যাবে, ওদের ডেলি ট্যাক্স কী যাবে, এভরিথিং, রুটিন কী হবে, সমস্ত কিছু প্রথম ব্যাচের সব দায়িত্ব ছিল হচ্ছে সাগর স্যারের। তো সাগর স্যার, এই কাজটা আপনার জন্য কতটা হেকটিক ছিল, এবং হেকটিক থাকা সত্ত্বেও কেন আপনি এই কাজ করতে গেলেন, ঠিক আছে? সেই প্রশ্ন আমি আপনাকে করতে চাই আর কি। তো যাই হোক, না সত্যি কাজটা ভীষণই হেক্টিক। মানে প্রত্যেক দিন সেই সময় করে, সেই তোমাদের ব্যাচ শুরু হয়েছিল নভেম্বর থেকে টানা আমরা জুন মাস পর্যন্ত পড়িয়েছিলাম। তা প্রত্যেক দিন যদি দেখা হয় ক্লাসরুমের শিডিউল, এমন একদিনও বাদ যায়নি যেদিন ডেইলি টাস্ক যায়নি, আর এমনও একটা ক্লাস যায়নি যে তোমরা নোটসটাও পাওনি। প্রত্যেকের জন্য নোটস সেই রেডি করা থেকে প্রিন্ট করা পর্যন্ত সমস্ত কিছু। মানে এমনও হয়েছে যে কোথাও ঘুরতে গিয়েছি, ট্রেনে বসে নোটসের জন্য নোটস রেডি করছি বা তোমাদের জন্য ডেইলি টাস্ক দিচ্ছি, এরকমও হয়েছে বেশ কিছু। তা ঠিক আছে, মানে শুধু তো নোটস আর মানে পড়লেও হয় না, যে আমাদের যে স্যারেরা রয়েছে তাদের পড়ানোটাও অনেকটাই মানে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? যেটা আমাদের সব থেকে স্টার টিচার নার্সিং ব্যাচের শাওন স্যার, ঠিক আছে? তা বেশিরভাগটাই আমি শাওন স্যারের কাছেই দেবো আর কি। হ্যাঁ, আচ্ছা, আমি একটুখানি ইয়ে করে নিই, যে স্যারেরা খুব সংক্ষিপ্ত আকারে সারতে চাইছেন। তো কেন শাওন স্যারকে ডাকা? কারণ যদি আমি নার্সিংয়ের যদি আমি একটা পার্সেন্টেজ দেখি, মানে ফুল মার্কসের মধ্যে সাবজেক্টের ওয়েটেজ, তো বায়োলজির ওয়েটেজ সব থেকে বেশি, এবং যেহেতু বায়োলজি ওয়েটেজ বেশি, সুতরাং শাওন স্যার এখানে একটা মুখ্য ভূমিকা। মানে আমাদের ওই সবার মধ্যে বলতে পারেন যে উনি হচ্ছেন আমাদের একটা কি বলবো, মানে সব থেকে বেশি দায়িত্ব যার, যে বায়োলজির দায়িত্বটা যদি, আর বায়োলজি কি প্রত্যেকে মন দিয়ে পড়ে, রাদার ওই আমি যেহেতু ইংলিশ পড়ে জানি যে ইংলিশটা সবার শেষে সবার ওই মানে প্রেফারেন্সে রাখে, বা ম্যাথটাও, কিন্তু বায়োলজির ভূমিকা সবথেকে গুরুত্বপূর্ণ, এবং ওনার ক্লাস সবথেকে বেশি ছিল, শেষে রিভিশনস ক্লাস, রেমিডিয়াল ক্লাস সব নিয়েছেন। তো শাওন স্যার কীভাবে তিনি কীভাবে পড়াতেন, এবং কিভাবে তিনি চেষ্টা করতেন একটু বেশি কিছু দেওয়ার, এবং কে কী রিভিউস, মানে কে কী কেমন পড়াশোনা করেছে, এবং যারা পেলো না তারা কেন পেলো না, সেটা একটু শাওন স্যারের কাছ থেকে আমরা জেনে নেব, এবং যারা পেলো কেন পেলো। স্যার, হয়তো আমার প্রশ্নগুলো একটু ঘুরিয়ে পিছিয়ে খেলো, আপনি একটু ক্লিয়ার করে আস্তে আস্তে এগুলো এক এক করে ক্লিয়ার করুন। প্রশ্ন যাই হোক, উত্তর একটা কমন হবে, সেটা হচ্ছে পরিশ্রম। যাই হোক, আমি এক কথায় সারতে চাচ্ছি না, আমি একটু সময় নিচ্ছি।
যে কোনো বায়োলজিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে যে সমস্ত প্রফেশন বা কেরিয়ারগুলো তৈরি হয় সেখানে অবভিয়াসলি বায়োলজির ভূমিকা বেশি থাকবে, এটা স্বাভাবিক। যাই হোক, তো নার্সিং হোক, মেডিকেল হোক বা যে নার্সিংয়ে হোক, হ্যাঁ, বা বিএসসি হোক, সমস্ত প্রফেশনে তো বায়োলজি একটা অনেক বড় ভূমিকা রয়েছে। তো সেই দিক থেকে দাঁড়িয়ে আমার কিছুটা দায়িত্ব, মানে টেকনিক্যাল নয়, মানে পড়াশুনো কিংবা এই বিষয়টার দায়িত্বটা একটু বেশি ছিল, মানে ওয়েটেজটা একটু বেশি যেহেতু নাম্বারের, তো একটুখানি বেশি চ্যালেঞ্জিং ছিল বটে প্রথম বছর যেহেতু। তো ওরা খুব ভালো মানে বাধ্য ছিল, অনেকেই বাধ্য ছিল, যারা পেয়েছে তারা তো অবশ্যই বাধ্য, যারা পায়নি তারাও প্রচুর চেষ্টা করেছে। যাই হোক, আমি একটা কথা মানি, খুব করে মানি, আমার মা কথাটা বলেন যে দেখ বাবা, কোনো জিনিসকে না যদি বারবার করে করা হয়, বা একটা রুলস আছে যে যেমন বিজনেস করতে গেলে স্যার বলেন যে মানে 1000 দিনের একটা সার্কেল রয়েছে, যে কোনো একটা বিজনেস ভালো চলুক খারাপ চলুক, একটা 1000 দিন সেটাকে মেনটেন করে চলতে হয়, তাহলে কিছু না কিছু ফল বা রেজাল্ট পাওয়া যায়। বিষয়টা ঠিক সেরকমই। আমি কিছুটা বলি, আমাকে একটা জিনিস মা শেখাতেন যে কোনো আর্ট বা যে কোনো কলা যদি টানা 40 দিন সেটার পেছনে সমান একটা সময় ধরে তুমি কন্টিনিউ করতে পারো, দেন সেটা তোমার বশে চলে আসে একটা সময়। ঠিক আছে, এটাই হচ্ছে বিষয়। পড়াশুনোটাও তাই, ঠিক, মানে তোমাকে করতে হবে রেগুলার বেসিসে। কনসিস্টেন্সি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং সবথেকে বড় ব্যাপার সেটা হচ্ছে টিচার তো পড়াবেই, আমরা আমাদের মতো করে ভীষণভাবে চেষ্টা করেছি। যেহেতু তোমরা প্রথম ব্যাচ ছিলে, আমাদের নোটস আমরা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করেছি, বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করেছি, নিজেরা প্রচুর পড়েছি। একটা পিপিটি প্রচণ্ড হার্ডওয়ার্ক করে সেটাকে করতে হয়েছে। তোমাদের 2 ঘন্টার ক্লাস নিতে গিয়ে আমাদের 7 ঘন্টা 8 ঘন্টা করে পরিশ্রম করতে হয়েছে। একটা পিপিটি অনলাইন নিজের হাতে টাইপ করা আমার মনে আছে, ফোনে প্রথম করতাম। তো সে সমস্তগুলো ছবি দিয়ে যেভাবে তোমরা ভালো বুঝতে পারো ট্যাবের মাধ্যমে, সেইভাবে প্রত্যেকটা লাইন টু লাইন দাগিয়ে করানো ক্লাসে। শেষের দিকে এসে 2 ঘন্টা আমার মনে আছে সকাল থেকে বসতাম টানা, আমি 4টে অবধি পড়িয়েছি তোমাদের। যাই হোক, সেটা তো বড় ব্যাপার না, একটা সাকসেসের পেছনে অনেক স্যাক্রিফাইসেস থাকে। তো সেটা সবার স্যাক্রিফাইসেস রয়েছে, সমস্ত সাবজেক্টের টিচাররা সেটা করেছেন, আমি স্পেশাল কেউ নই। এটুকু বলতে পারি, তোমরা ভরসা করতে পারো আমাদের বা আমার ইনস্টিটিউট বা আমার গুরুকুল, মানে তো আমরা বা তোমরাও যারা গুরুকুলের সাথে জুড়ে যাও তারাও গুরুকুল, যারা গুরুকুলকে সাপোর্ট করো তারাও গুরুকুল, যারা গুরুকুলের সক্রিয়ভাবে থাকো তারাও গুরুকুল। এতগুলো যারা আমাদের মানে ডিমোটিভেট করো এবং ডিমোটিভেট করে আমাদের সাপোর্ট দাও, হ্যাঁ, আরও ভালো করে কাজ করতে হবে, ভুলগুলো তুলে ধরো, তারাও গুরুকুল। হ্যাঁ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। যাই হোক, তো বলছি সেটা হচ্ছে পড়তে হবে, আর আমাদের উপর বিশ্বাস করতে হবে, চোখ কান বুঝে গুরুকে সমর্পণ করো নিজেকে, আমি এটুকু বলি। আর বাকিটা ভগবানের ইচ্ছে, রাফ খোদা, হ্যাঁ, গড পোপ যাই বলো না কেন, বা পাপিয়ান যাই বলো, হ্যাঁ, যিশুদা, তো তার ইচ্ছা আর তোমার ইচ্ছে শক্তি, এটুকু হলে সমস্ত কিছু সম্ভব। তো আপাতত এটুকুই বলি নাকি? এটা প্রথম উত্তর। আর পরের প্রশ্নটা আমি ভুলে গেছি, সেটা আবার স্যারকে করতে আমি অনুরোধ করব। আচ্ছা, দেখো, আমি আবার এদের কাছে আসবো। এবার সেকেন্ড প্রশ্ন আমার যেটা এদের কাছে যাবে, যে দেখো সবাই তো পড়াশোনা করে, এমন যে অ্যাডমিশন নিয়েছে প্রত্যেকেই কম আর বেশি পড়াশোনা করেছে, কিন্তু আমি যদি বলি যে আমাদের যে বাধা ধরা রুটিন ছিল, ক্লাস যে রুমে যে মানে আমরা যে হোমওয়ার্ক দিতাম, এর পাশাপাশি তুমি কি আলাদা করেছো? সেরকম কিছু ছিল? যদি থাকে তো কি ছিল সেটা? আপনারা হচ্ছে মানে প্রথম থেকে যে টাস্কগুলো দেওয়া হতো ওগুলো প্রত্যেকটা করার চেষ্টা করতাম, মানে সে যতই কষ্ট হোক, আপনাদের অনেকবার বলেওছি যেগুলো খুব আমাদের চাপ হয়ে যাচ্ছে, তাও আমরা করার চেষ্টা করেছি। সে কলেজের সাথে টানতে যথেষ্ট কষ্ট হচ্ছিল, কিন্তু সেইগুলো তাও করেছি, প্রত্যেকটা প্রথম থেকে করেছি। তারপরে প্রত্যেক দিনের পড়াটা প্রত্যেক দিন তৈরি করার চেষ্টা করতাম, যে যাই পড়তাম সেগুলো দিনের দিন কোনো কিছু রাখবো না জমিয়ে, সেগুলো প্রত্যেক দিন তৈরি করার চেষ্টা করতাম। এইগুলো প্রথম থেকে কন্টিনিউ করেছি। তারপরে নিজে তো ভালোভাবে বই, প্রথম হচ্ছে টেক্সট বইগুলো ভালোভাবে কমপ্লিট করেছি। তারপরে তো প্রচুর পরিমাণে স্যারেরা শর্ট কোয়েশ্চেন যেগুলো দিয়েছেন, সেই সমস্ত শর্ট কোয়েশ্চেনগুলো পুরো কনসেপ্ট সহ পুরো ক্লিয়ার করার চেষ্টা করেছি। ওইভাবে আর কিছু এক্সট্রা করে যে বাড়িতে নিজে থেকে কিছু করেছি বা কিছু, আর ওই লাস্টে ওই যে প্র্যাকটিস বুক যেগুলো লাস্টের দিকে, তো ওইগুলোই করেছি সলভ। লাস্টের দিকে একটু বেশি চাপ নিয়ে পড়েছি, কলেজ এসব পুরো ছেড়ে দিয়েছিলাম, আর হচ্ছিল না লাস্টে, কারণ কলেজে যে সাবজেক্টগুলো নিয়েছিলাম ওগুলো প্রচুর প্র্যাকটিক্যালে ছিল, ওগুলো আর টানা সম্ভব হচ্ছিল না। লাস্টে পুরো 3-4 মাস পুরো এই দিকেই দিয়ে পড়েছি, ব্যাস। আচ্ছা,
রুমানা কাছে এই সেম প্রশ্ন যে তুমি আমাদের নোটস, আমাদের কোশ্চেন, আমাদের মক এসবের পাশাপাশি তুমি বাড়িতে এক্সট্রা কটা বই পড়েছো? 8টা, 10টা, 12টা, 15টা, বা আলাদা কোন কাকাকে ফলো করেছো, কোনো চ্যানেল ফলো করেছো, কী করেছো, যে তোমার সাকসেসের ইউএসপিটা কী, যদি আমি এরকম কিছু জিজ্ঞেস করি? আমি সেরকম কোনো চ্যানেল কোনো ফলো করিনি, এখান থেকেই যে নোটস দেওয়া হতো সেই নোটসগুলো পড়তাম। আর বিশেষ করে আমি টেক্সট বুকগুলো লাইন টু লাইন, বিশেষ করে বায়োলজিটা একদম লাইন টু লাইন খুঁটিয়ে পড়তাম। আর ডেলি যে পড়াটা দেওয়া হতো আমি সেই পড়াটাই করতাম, কারণ একটা পড়া যখন আমি রেখে দেবো পরের দিন সেটা আমার উপর আরেকটা বোঝা হয়ে যাবে। আর এইভাবে রাখতে 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 যখন বোঝাটা আরও অনেক বড় হয়ে যাবে তখন আর পড়তে ইচ্ছা করবে না। ওই জন্য আমি ডেলির পড়াটা সবসময় ডেলি করার চেষ্টা করতাম, সে যত রাতই হতো না কেন। মানে আর আমাদের তো অনেক টাইমটা কম ছিল, যেহেতু এইচএসের পরে আমি ওটা শুরু করেছি। এবার ওই 4 মাসের মধ্যে ডেলি টাস্ক যেগুলো যেত সেগুলো অনেকটা চাপ হয়ে যেত, বইয়ের পড়া প্লাস ডেলি টাস্ক। এবার তবুও চেষ্টা করতাম মানে সময় মতো সেগুলো সব জমা দেওয়ার। এবার এছাড়া আমি কোনো এক্সট্রা কোনো চ্যানেলও ফলো করিনি। আর হ্যাঁ, পরে আপনারা যে প্র্যাকটিস বুকগুলো আমাদের বলেছিলেন করার জন্য সেইগুলোই করেছি বাড়িতে বসে। আমি একটুখানি ইন্টারাপ্ট করছি এর মাঝখানে। রুমানা খুব একটা ভালো কথা বললেন, মানে একটা নয় দুটো কথা বললো অ্যাকচুয়ালি। প্রথম কথা হচ্ছে লাইন টু লাইন যে পড়ার বিষয়টা, মানে এক্সট্রা কোনো দিমাগ। দেখো একটা জিনিস, ব্রুসলি সেটা 1 ইঞ্চ পাঞ্চের জন্য বিখ্যাত ছিলেন, সে ওই জিনিসটাকে 1000বার প্র্যাকটিস করতেন বলে। ঠিক আছে, আমি একটা জিনিস সবসময় বলি যে তোমরা 10টা বই থেকে ঘুরে পেঁচিয়ে না পড়ে এসে যদি কিনা একটা বই 10 বার পড়ো সেটা অনেক বেশি ইফেক্টিভ। হ্যাঁ, এইটা একটা বড় বিষয় যে দিমাগ বেশি খাটানোর দরকার নেই। টিচার রয়েছে, আমাদের কাছে নোটস প্রপার রয়েছে, কোশ্চেন্স রয়েছে, সেগুলোকে বারবার করে। আমি একটা কথা বলি, মিস্টেক কপি বানাও। জীবনে ভুলের একটা খাতা হওয়া উচিত। মিস্টেক কপিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কোনো সাবজেক্টের উপরে হোক। যে মিস্টেকটা তুমি করেছো বারবার, সেই মিস্টেকটাকে তোমাকে নোট ডাউন করতে হবে, তার উপরে কাজ করতে হবে, একটা বিষয়। 2 নম্বর পয়েন্ট যেটা ও বলেছে সেটা হচ্ছে যে পরীক্ষা এবং প্র্যাকটিস এগুলো খুব ভালো করে দিয়েছে ও লাস্টের দিকে, নিজেকে করে পুশ করেছে। আমি উজ্জ্বল স্যার লাস্টে যে কথাটা বলে কোশ্চেনটা করেছিলেন আমাকে, সেই কোশ্চেনটা আমার এখন মাথায় এলো। সেটা হচ্ছে যারা পায়নি তারা কেন পায়নি? তারা সারা বছর পড়েছে, রীতিমতো তাদের রেসপন্স ছিল ক্লাসে, কিন্তু শেষের দিকে তারা একটুখানি বুঝতে ভুল করেছে। আমরা বারবার করে বলছিলাম রেজাল্ট যাই আসুক না কেন, প্রত্যেকটা খাতা দেখা হতো, র্যাঙ্কিং করা হতো, সব কিছু করা হতো, তোমাদের কোশ্চেন সলভ করিয়ে দেওয়া হতো। কিন্তু আমি যেটা বলছিলাম যে পরীক্ষা অবশ্যই দিতে হবে। যতগুলো পরীক্ষা হার উইক, প্রত্যেক সপ্তাহে যদি বা অল্টারনেটিভ ডেতে যদি পরীক্ষা না দেওয়া হয় তাহলে সমস্যা। আমাদের আপনাদের মানে কাইন্ড ইনফরমেশনের জন্য বলছি, ফুল মকই হয়েছে আমাদের এখানে 10টার বেশি, তাই তো? 10টার বেশি ফুল মক হয়েছে এবং প্রত্যেকটা ওএমএসটিতে অ্যাজ ইট ইজ পরীক্ষা হয়েছে। ওদেরকে খাতা চেক করে যেভাবে দেওয়া হয় সেভাবে দেওয়া হয়েছে তো হয়নি, হয়েছে। তো ওই রুমানা এবং তনুশ্রীর কাছ থেকে আমরা শুনে যেটা এতক্ষণ ধরে বুঝলাম, যে চান্স পেতে গেলে তোমাকে, যেহেতু নার্সিং কোনো রকেট সায়েন্স নয়, তোমাকে ওই আহামরি মঙ্গল গ্রহের জিনিস কিছু পড়তে হবে না। ওই ফলো দ্য বেসিক থিং, মানে একেবারেই বেসিক জিনিস ফলো করতে হবে। তুমি আমাদেরকে টাকা দিয়েছো, এক্সট্রা একটা অ্যামাউন্ট দিচ্ছ, তুমি বলছো স্যার আপনি আমার গুরু, আমাকে পড়াতে হবে, আমার কি পড়বো না পড়বো দায়িত্ব আমাদের। তো যারা ওই 10 জায়গায় 10খানা জিনিস, 10টা টিচার, আজকে এই কালকে ওই, এই নোটস, এই চ্যানেল, এই হেন, এই একাডেমি, ওই একাডেমি, বারাসাত, কলকাতা, দমদম, এসব করে বেরিয়েছে এবং প্রত্যেক দিন মনের মধ্যে অ্যাম্বিগুইটি নিয়েছে কি করবো না, তারা কিন্তু পায়নি। তো প্রথম শর্ত হচ্ছে, 1, টেক্সট বই খুঁটিয়ে পড়া, 2 ব্যাকলগ না রাখা, 3 টিচার যেটা দিচ্ছে সেইটাই পড়া। অর্থাৎ তোমার যেখানে বেস্ট মনে হচ্ছে, আমি বলছি না যে আমাদের কাছেই পড়তে হবে, সেখানে গিয়েই শুধুমাত্র একটা জিনিস ফলো করো, হোপফুলি তোমরা সাকসেসের মুখ দেখতে পারবে। ঠিক আছে, তো আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। হ্যাঁ, অবশ্যই। মানে আমরা তো জানি না কতটা প্রপার এখানে কথাটা, বিউটি উইথ ব্রেন, এই জিনিসটা কিন্তু অনেক অংশে রেয়ার। যাই হোক, আমরা যেটা বলছি যে ব্রেনের ব্যাপারটা আমরা দেখে নিচ্ছি, তোমার ভেতরের বিউটিটা তোমার কাছে, তুমি যদি দুটোকে মানে ম্যানেজ করতে পারো, দ্যাটস ওয়াই খুব আউটস্ট্যান্ডিং রেজাল্ট হবে। যারা মানে রেজাল্ট করেছে তারা দেখিয়ে দিয়েছে। কাজেই ব্রেনের বিষয়টা আমাদের হাতে ছেড়ে দাও, মানে নোটসের বিষয়টা আমাদের হাতে ছেড়ে দাও, পড়ানোর বিষয়টা আমাদের হাতে ছেড়ে দাও, আর একটুখানি নিজের বিউটিটাকে ইউজ করো, ভেতরের ইন্টারনাল যে বিউটিটা আছে সেটাকে ইউজ করো। পরীক্ষার সময় নিজেকে তো ধার দিতে হয় না, শার্প করতে হয়, সেই বিষয়টাকে একটুখানি ফলো করো, আউটস্ট্যান্ডিং রেজাল্ট অবশ্যই পাবে। 2জন এসএসকেএম মানে র্যাঙ্ক হোল্ডার তোমাদের সামনে বসা, তোমরা প্রমাণ পাচ্ছ, এটুকুই বলছি।
ট্রাস্ট করতে পারো, আসতে পারো, দেখতে পারো, সিলেকশন নিতে পারো যদি চাও। এবং সবথেকে বড় কথা হচ্ছে আমাদের ফিস। গত বছর আমরা বলতে গেলে আমরা যা নোটসপত্র যা দিয়েছি 5,000 টাকা কোর্স ফি ছিল সেকেন্ড ব্যাচে, ফার্স্ট ব্যাচেও তাই। এবছর আমরা সেটা বাড়িয়ে 10,000 করেছি, বাট একবার দিলে সেটা 7,000 টাকা অনেক কাছ থেকে আমরা নিয়েছি। তো যেটা বলার, বিশেষ করে তনুশ্রী বিষয়টা আমি একটু বলতে চাই। তনুশ্রী প্রথমেই বললো যে ওর গত বছর মানে 23-এ পরীক্ষা দেওয়ার আগে ওর বাবা মারা গেছিলো। তো তনুশ্রীর প্রথম দিন যেদিন করে মা আমার সাথে কথা বলতে এসেছিলো, মায়ের কাছে বলেছিল যে স্যার এরকম টাকা পয়সা একটু প্রবলেম আছে, আমার হাজব্যান্ড পাস হয়ে গেছে, তো আপনি একটু কাইন্ডলি হেল্প করেন, তাহলে আমি করবো, না হলে আমাদের পসিবল না। তো আমি সেই ভরসাটা আমি দেওয়ার চেষ্টা করেছিলাম, মানে দিয়ে মুখ বাড়িয়ে বলতে নেই, সেটা খারাপ দেখায়। বাট গ্রুপ লিস্ট অফ লার্নিং বা আমরা প্রত্যেকটা ফ্যাকাল্টিস বা প্রত্যেকে সবাই স্টুডেন্টের পাশে অ্যাটলিস্ট এরা তো স্বীকার করবে যে আমরা সব রকমভাবে আমরা পাশে থাকার আমরা চেষ্টা করেছি সারাটা বছর, যেভাবে হোক আমাদের যতটুকু আমাদের যে আছে। তো টেকনিক্যাল ব্যাপারগুলো আগে হয়ে গেল যে মক ব্যাপার, টেক্সট বই খুঁটিয়ে পড়তে হবে, 10টা বেশি ফুল মক, চ্যাপ্টার ওয়াইজ মক, নোটস, MCQs, ডেইলি টাস্ক, টিচার ফ্যাকাল্টিস, অনেক তোমার সমস্ত কিছু ওই সাবজেক্ট ওয়াইজ ক্লাস সব ঠিক আছে। বাট ওই যেটা বলছিলাম আর কি, যে এর সমস্ত কিছুর বাইরেও অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে আমরা কিন্তু প্রত্যেকের পাশে থাকার চেষ্টা করেছি, যেহেতু ওরা ছোটো, আমাদের বোনের বয়সী। তো যাই হোক না কেন, ওদের সাকসেস আমাদেরই সাকসেস। এবারে সবথেকে যেটা বেশি করে বলার সেটা হচ্ছে যারা চান্স পায়নি তারা কেন পায়নি। তো ওই এতক্ষণ আলোচনার মধ্যে যেটা বোঝা গেল, তারা পায়নি হচ্ছে তারা কোথাও একটা পুরোপুরি নিজেকে সঁপে দেয়নি, কিছু একটা পার্সেন্টেজ তার নিজেদেরকে আটকে রেখেছিল। কারণ যে লেভেলে কম্পিটিশান এবছর হয়েছে বা আগামীতেও হবে, আমি আগামী বছর 78 কাটাও আমি প্রত্যেককে বলে রেখেছি, জেনারেল কাস্টে 78-এর নিচে যাবে না, হোপফুলি আশা করি সেটা মিলে যাবে। তো যারা পায়নি তার কারণ হচ্ছে ওই 100% তাদেরকে ডেডিকেশন ছিল না, যদি থাকতো হোপফুলি পেত। তো বাদ বাকি লাখ কিছু কাজ করে, অনেকের হয়তো 1-2 নম্বরের জন্য রয়ে গেছে, তারা নেক্সট ইয়ার ট্রাই করছে, অনেকে রিঅ্যাডমিশন নিয়েছে, অনেকে রিঅ্যাডমিশন নেয়নি। তো যারা নতুন ভিডিওস দেখছো আমাদের, তাদেরকে বলবো, ইফ ইউ আর আ ড্রিমার, তোমার যদি ইচ্ছা করছে স্বপ্ন দেখতে, নার্সিং হোক বা আমার প্রফেশনে আমার যেতে চাই, চাকরিটা আমার চাই, এবং একটা গাইডেন্স খুঁজছো, ইউ ক্যান কাম হিয়ার। এবং আশা করছি তোমরা নিরাশ হবে না, আমরা তোমাকে কিছু গাইড করতে পারবো। তো শেষমেশ এদেরকে নিয়ে আমরা একটু আমাদের নতুন ব্যাচে যাবো, প্লাস ওদেরকে একটু মিষ্টি ফুলদার ব্যাপার স্যাপার আছে। খুব বেশি লেন্থে ভিডিও আমরা করবো না, ইতিমধ্যে কতক্ষণ হয়েছে আই ডোন্ট নো, কারণ বেশি লম্বা করলে হয়তো আপলোডের সমস্যা হবে। এবং এর পরবর্তীকালে আরও যারা 2জন বাকি আছে ওদেরকে আমরা অনলাইন আমরা ইন্টারভিউস নেবো, এবং কাছাকাছি ওদের নিয়ে এসে আমরা সেগুলো আপলোড করতে পারি। তো যেটা বোঝা গেল যে অনেকের অনেক রকম অপমান, অনেক রকম বিরোধিতা, অনেক রকম ওই কী বলবো ডিমোটিভেশনের বিরুদ্ধে গিয়ে আমরা গ্রুপ লিস্ট অফ লার্নিং যেভাবে লড়াইটা করে গেছি এবং করে গিয়ে যে সাকসেসটা দিয়েছি, সেটা সত্যিই এরা না থাকলে আমরা পারতাম না। তো আপনারা এইভাবে সাপোর্ট করতে থাকুন, এইভাবে ভালোবাসতে থাকুন। আশা করছি আগামীতে অনেক বেটার কিছু করব, বড় কিছু করব। আমাদের সমস্ত প্ল্যানিং চলছে, তার পাশাপাশি মানে কী বলবো, আর কিছু বলার নেই। এবং এদের আগামী জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা। এরা অনেক ভালোভাবে পড়াশোনা করুক, কলেজে খুব নিরাপদে কোর্স কমপ্লিট করে এসে চাকরি পাক। হ্যাঁ, এবং আমাদের ভালোবাসা আছে, আমাদের আশীর্বাদ করার কেউ না। আপনারা করবেন? আচ্ছা, আমরা করবো, আপনারা করবেন? আচ্ছা, অডিয়েন্সটা করবে? আচ্ছা, হ্যাঁ, অডিয়েন্স, হ্যাঁ, আরে দর্শকই ভগবান। তো যাই হোক, তারা করবে। আচ্ছা, আর কোনো স্যার কিছু বলার আছে, কোনো কিছু কোয়ারিজ আছে? আচ্ছা, তোমাদের লাস্ট একটাই আমরা জাস্ট বলবো যে যারা নতুন, যারা জুনিয়র দেখছে তাদের জন্য একটা করে লাইন, কি বল, এক লাইন মনের মতো করে, এক লাইনে তুমি যদি পুরো বিষয়টাকে এক্সপ্রেস করতে চাও তাহলে কি বলতে চাইবে তাদের জন্য? হ্যাঁ, জাস্ট কি বলতে চাও নতুনদের জন্য এক লাইন? যারা জিএনএম করতে চায় তারা যদি আশেপাশের কেউ হয় বা এই ইনস্টিটিউটে এসে দেখতে পারে যে স্যাররা কেমন করে পড়ান বা এখানকার নোটসপত্র কেমন কি, মানে কিছু না হোক একদিন অন্তত এসে দেখে যেতে পারে। আচ্ছা, এটা প্রফেশনাল কথা হয়, আশেপাশে বলো এক লাইন তো অনলাইন হয়ে গেলো। আচ্ছা, আর বলো কেমন, ডোন্ট ওয়ারি, আমি তোমার কাছে। আচ্ছা, তনুশ্রী এক লাইনে কী বলবো ছোটোদের? যারা নার্স হতে চাইছে তারা নিঃসন্দেহে এখানে এসে স্যারা যা দিচ্ছে সেইগুলো চোখ বন্ধ করে, যেগুলো নিচ্ছে মক নেবে, নোটস নেবে, সেই সব কিছু ফলো করে যায়, তাহলেই হয়ে যাবে। তাদের সিলেকশনের জন্য কোনো টিপস, মানে ব্যক্তিগত টিপস? আমি কিন্তু প্রমোট করছি, আমি যেটা জিজ্ঞেস করিনি। সাপোজ
আমরা না, আমি খারাপ সেটাই- হতে পারে তো কি মানে আসলে নিজেকে সঁপে দিতে হবে। মানে মেন দরকারটা কি চান্স পাওয়ার জন্য? আমার মনে হয় নিজের সবথেকে ইচ্ছা বেশি নিজের দরকার ইচ্ছা যেটা সেটাই স্বপ্নটা দেখা। মেন, আর প্রচন্ড পরিশ্রম করতেই হবে আমার যেরকম মানে I think এই কথাটা আমি এতক্ষণ ধরে শুনতে ছিলাম। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ টু অল অফ ইউ ফর বিং সো কাইন্ড, এতক্ষণ ধরে কষ্ট করে ভিডিওটা শোনার জন্য। তো হোপফুলি সবাই খুব ভালো থাকবেন এবং আনন্দে থাকবেন, এবং যেভাবে সাপোর্ট আমাদেরকে দিয়ে এসেছেন, আমরা অনেকে স্ট্রাগল করছি বিকজ আমাদের লজিস্টিক সাপোর্টস বা ইনফ্রাস্ট্রাকচার মানে আরও বেটার করার জন্য অনেক এই বছরের নোটস ওরা মেবি এখনই ক্লাসরুমকে দেখে এসেছে, যারা গত বছর কী নোটস পেয়েছে এবছর আমরা কীভাবে নোটস দিয়েছি, মেবি তোমার ডিফারেন্সটা বুঝতে পারছো যে হাউ উই আর ওয়ার্কিং রাইট নাও। সো যেটা বলার সেটা হচ্ছে যে আমরা আমাদের বেস্টটা চেষ্টা করছি, এটা একটুকু ভিডিওর মাধ্যমে একদম অন ক্যামেরা বলতে পারি, আমরা কখনো কাউকে ডিসিভ করব না, এটুকু অ্যাটলিস্ট বলতে পারি যে আমরা নিজেদের প্রতি অনেস্ট থাকবো, তারপরে যা হবে দেখা যাবে, থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই খুব ভালো থাকুন, টাটা।